নমস্কার। সৌমেন সরকার বলছি। আচ্ছা, সিনেমাতে যারা অভিনয় করেন তাদের মধ্যে অনেকেই দেখা যায় যে বৃদ্ধ বয়সেও কিন্তু যুবকের রোল করে যাচ্ছেন, কিন্তু গল্পের টানে মানুষ তাকে মেনে নিচ্ছেন। দেবানন্দের মতো যে সমস্ত মানুষরা রয়েছেন তারা কিন্তু বৃদ্ধ বয়সেও নায়কের রোল প্লে করে গেছেন। কিন্তু রাজনীতি এমন একটা জায়গা যেখানে বয়স লুকোনো বা বয়স ভারিয়ে ক্ষমতায় থাকা কিন্তু খুব মুশকিল। সেই জন্যেই মুশকিলটা হয়েছে কি, যে বয়স্ক ব্যক্তি না ইয়ং জেনারেশনের যারা আছেন ক্ষমতায় কাদের থাকা উচিত সেটা নিয়ে অনেক জায়গাতেই কিন্তু বিতর্ক আছে। এই বিতর্কটা অত্যন্ত চড়া স্বরে উচ্চারিত হতো পশ্চিমবঙ্গে যখন জ্যোতি বসু ক্ষমতায় ছিলেন। 2005 সালে 5ই নভেম্বর জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেন। তার আগের অন্তত 15 বছর ধরে যারা সিপিএম বা জ্যোতি বসুর বিরোধী তারা বলতেন যে বামপন্থীরা দেহত্যাগ না করলে পদত্যাগ করেন না। কথাটা কতটা সত্যি মিথ্যে যাচাই করার কোনো উপায় নেই, এই কারণে যে প্যারালাল অন্যান্য জায়গাতে যে যথেষ্ট সংখ্যক ডাটা থাকলে বামপন্থীদের এই রেজিগনেশন দেওয়া বা ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ব্যাপারটা কিন্তু পরীক্ষা করে দেখা যেত, সেই ডাটা কিন্তু যথেষ্ট নয়। এবং যারা প্রথম বামপন্থীরা যারা ক্ষমতায় যে সমস্ত নেতা মুখ্যমন্ত্রী বা দলীয় পদে যারা ক্ষমতায় এসেছিলেন তাদের তো সংখ্যাটা এতটাই কম গোটা ভারতের অন্যান্য দলগুলোর তুলনায়। যাই হোক, তাহলেও বলি জ্যোতি বসু কিন্তু 63 বছর বয়সে প্রথম মুখ্যমন্ত্রী হন। এবং বামপন্থী দলগুলোতে যেভাবে ক্ষমতায় যারা যান তাদেরকে যেভাবে নির্বাচিত করা হয়, দক্ষিণপন্থী দলগুলোকে সেইভাবে নির্বাচিত করা হয় কি? তা যেটা বলছিলাম যে বামপন্থীদের বয়স এ ব্যাপারে একটা মজার কোটেশন কিন্তু সর্বত্র ঘুরে বেড়ায়। অনেকেই বলে এটা নাকি উইনস্টন চার্চিল বলেছেন যে 30 বছরের নিচে যারা কমিউনিস্ট বা লিবারাল নন তারা হচ্ছেন হার্টলেস বা হৃদয়হীন, আর 40 বছরের পরেও যারা লিবারাল বা কমিউনিস্ট তারা হচ্ছেন ব্রেনলেস বা বুদ্ধিহীন। অর্থাৎ কিনা বামপন্থার সঙ্গে অল্প বয়সের একটা বা তারুণ্যের কিন্তু এক ধরনের একটা সম্পর্ক, যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটা স্থাপন এমন একজনে করেছিলেন যার সঙ্গে বামপন্থার কোনো যোগাযোগই নেই। কিন্তু ঘটনা হলো তিনি একটি নির্মম সত্যই বলে গেছেন। বিভিন্ন জায়গাতে স্টাডি হয়েছে বয়স্ক ব্যক্তিদের, এবারে কাদেরকে বয়স্ক বলবেন সেটা নিয়েও কিন্তু একটা সমস্যা আছে। আমাদের দেশে 60 ইয়ার্স হয়ে গেলে তাকে সিনিয়র সিটিজেন বলে। এখন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু একটু অন্যরকম কথা বলছেন। তারা অ্যাডাল্টহুডকে বা ইউথকে 2-3 ভাগে ভাগ করেছেন: আর্লি ইউথ, লেট ইউথ, মিডল এজ, লেট মিডল এজ, 65 পর্যন্ত নাকি লেট মিডল এজ। 65-এর পর সিনিয়র সিটিজেনের ব্যাপারটা আসছে। তাই এই হিসাবে যদি আমরা শাসকদের বয়সের ব্যাপারটা নিক্তিতে মাপতে যাই তাহলে বামপন্থী এবং যারা অবাম বা দক্ষিণপন্থী তারা কে কোথায় আছেন। আরেকটা কথা হচ্ছে, এটা তো পরীক্ষা করতেই হবে, আরেকটা কথা আছে
ইংরেজিতে একটা কথা আছে, দোজ হু ওয়ান্ট টু প্লিজ এভরিবডি ক্যান প্লিজ নোবডি। যারা সবাইকে সন্তুষ্ট করতে চান তারা কাউকেই সন্তুষ্ট করতে পারেন না। 2020-21 সাল থেকে ভারতের যে সবথেকে বৃহত্তম যে বামপন্থী দল সিপিএমে কিন্তু একটা বয়স নিয়ে রীতিমতো নানা রকম নোটিফিকেশন বা পলিসি নির্ধারিত হচ্ছে। সেন্ট্রাল কমিটিতে যিনি থাকবেন তার সর্বোচ্চ বয়স হবে 75 বছর। স্টেট কমিটিতে যারা থাকবেন তাদের সব থেকে বেশি বয়স হতে পারে 72 বছর, কিন্তু স্টেট কমিটির যিনি ফার্স্ট টাইম আসছেন তার বয়স কখনোই 60-এর ঊর্ধ্বে হবে না। আর ডিস্ট্রিক্ট কমিটিতে সেটাই হচ্ছে 70 বছর। অর্থাৎ কি না, আগে যেমন অনেকটা বেশি বয়সের সমস্ত পদাধিকারীকে দেখা যেত, এখন থেকে বা 2020-21 সাল থেকে তাদেরকে সেই পদে আর দেখা যায় না। এই নীতির ফলস্বরূপ মোহাম্মদ সেলিম 64 বছর বয়সে 2021 সালে সূর্যকান্ত মিশ্র স্থলাভিষিক্ত হন। 85 বছরের ঊর্ধ্বের বিমান বসু আপাতত এমন একটা পদে রয়েছেন, সাম্মানিক পদ, যে পদের অ্যাকচুয়ালি কোনো এক্সিকিউটিভ রোল নেই। সিপিএম দলে যে স্টেট কমিটি আছে তাতে 80 জনের মধ্যে বর্তমানে 24 জনই হচ্ছেন 40 বছর বয়সের নিম্নে। তাহলে এবার একটা প্রশ্ন উঠতে পারে যে 19 থেকে 24-এর মধ্যে 3টে নির্বাচন হয়েছে, 19-এর পার্লামেন্ট ইলেকশন, 21-এর বিধানসভা ইলেকশন, 24-এর পার্লামেন্ট ইলেকশন। উত্তরোত্তর এই তরুণ বা তরুণী প্রার্থীদের, বামপন্থী তরুণ বা তরুণী প্রার্থীদের সংখ্যা বেড়েই চলেছে, কিন্তু সেই তুলনায় তাদের যে নির্বাচনী ফলাফল সেটা কি বয়সের অনুপাতে, যে তারুণ্যের অনুপাতে কি সেটা কি ঠিক মতো যে ফলাফলটা আশা করা হচ্ছিল সেটা কি পাওয়া যাচ্ছে? আসলে ব্যাপারটা হচ্ছে, যারা বলতেন যে ইয়ং হলেই তার কাছ থেকে কিছু একটা প্রাপ্য বা তার কাছ থেকে একটা বেটার পারফরমেন্স আশা করা যায়, এটা যারা বলেন তারা হয়তো জনগণের রায়কে খুব একটা না দেখেই বলেন। যেমন বামপন্থীদের যিনি সব থেকে বড় সমালোচক যে তৃণমূল দল, সেই তৃণমূল দলের কয়েকজনের নাম বলি, যে যারা বামপন্থীদের বয়স নিয়ে খুব সোচ্চার ছিলেন। তা সুব্রত মুখার্জি 1946 সালে জন্ম, যদিও 1975 সালে তিনি একবার মিনিস্টার হয়েছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে, মাত্র 30 বছর বয়সে, কিন্তু সেটা অল্প সময়। তারপরে 2011 সালে যখন তার বয়স অলরেডি হয়ে গেছে 65 বছর, সেই যে তার ইনিংস শুরু হলো, লিটারেলি সেই ইনিংসটা শেষ হয়েছে মন্ত্রিত্ব থাকাকালীন, এবং 2021 সালে যখন তার বয়স হচ্ছে 75 বছর। 75 বছর যারা তারুণ্যকে যারা আবাহন করেন, তার পক্ষে ক্ষমতায় থাকাটা কতটা কনসিস্টেন্ট। সৌগত রায় এক্স্যাক্টলি সুব্রত মুখার্জির সমবয়সী, তারও 1946 সালে জন্ম। বর্তমানে তিনি 78 বছর বয়স। এই 78 বছর বয়সে চতুর্থবারের জন্য তিনি
সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন, জিতেছেন তো বটেই। তিনিও কিন্তু বামেদের সময়তে বৃদ্ধতন্ত্র বা জেরেন্টোলজি বা জেরেন্টোক্রাসি এটার এগেনস্টে। কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষ বয়সটাকে অগ্রাহ্য করে রাজনৈতিক বিবেচনা নিশ্চিতভাবেই, কিন্তু তার বয়সটা কিন্তু তারা এখনো ভুলে গেছে। তাহলে এটা কি বয়সের মাপকাঠি? শিশির অধিকারী 1919 সালেও তিনি ভোটে দাঁড়িয়েছিলেন সংসদীয় এবং জিতেও ছিলেন। 1941 সালে তার জন্ম। তাহলে তার যখন 1919 সালে ভোটে দাঁড়ালেন তখন তার বয়স কত? বয়স হচ্ছে 59 আর 19, 78 বছর। 78-এ উনি ভোটে দাঁড়াচ্ছেন, তারাই কিন্তু জ্যোতি বসুর বয়স নিয়ে কিন্তু অনেক কথা বলেছিলেন। এবার আরেকজনের কথা বলা যাক, সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বয়স হচ্ছে 75 বছর। তা কোন হিসাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় তরুণ? এদের তুলনায় যিনি সর্বোচ্চ নেত্রী, তার বয়স এদের তুলনায় কিন্তু বেশ কিছুটা কম। এইবারে আসা যাক ভারতের প্রধানমন্ত্রীদের কি অবস্থা। ভারতে তো কোনো বামপন্থী প্রধানমন্ত্রী তো কোনোদিনই ছিলেন না, কাজে এই প্রধানমন্ত্রী পদে বামপন্থীদের সঙ্গে দক্ষিণপন্থীদের কোনো তুলনা করার জায়গাই নেই। তবু মোরারজি দেশাইয়ের উদাহরণটা যদি নিয়ে আসা যায়, মোরারজি দেশাই 1977 সালের 24শে মার্চ প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথ গ্রহণ করেন, তার বয়স ছিল 81 বছর। আমরা মনে রাখতেই পারি মোরারজি দেশাইয়ের জন্মসাল বা জন্মদিন হচ্ছে 29শে ফেব্রুয়ারি 1896। 81 বছর বয়সে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। মোরারজি দেশাইয়ের সঙ্গে সঙ্গে আরেকজনের নামও এখানে নিয়ে আসা যেতে পারে, মনমোহন সিং। মনমোহন সিংয়ের জন্ম 1932 সালে এবং তিনি প্রধানমন্ত্রী হন 2004 সালে। অর্থাৎ কিনা তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স হচ্ছে 72 বছর। এটা কি তারুণ্যের প্রতীক? পিভি নরসিংহ রাও 1921 সালে 28শে জুন তার জন্ম এবং 1991 সালের 21শে জুন তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হওয়ার সময়তে তার বয়স হচ্ছে 70 বছর। ইন্দর কুমার গুজরাল আরেকজন প্রধানমন্ত্রী, তার জন্ম 4 ডিসেম্বর 1919 সাল এবং প্রধানমন্ত্রী হিসাবে তিনি যখন শপথ গ্রহণ করেছিলেন 1997 সালে, তখন তার বয়স ছিল 78 বছর, 78। কোথায় তারুণ্য? অটল বিহারী বাজপেয়ী 25শে ডিসেম্বর 1924 সালে তার জন্ম এবং তিনি 1998 সালে যখন প্রথম প্রধানমন্ত্রী হন তখন তার বয়স কত? তার বয়স হচ্ছে 74 বছর। তা এখন বিজেপিকে তো বামপন্থী দল বলা যাবে না। অর্থাৎ কিনা যারা বামপন্থীদের বয়স্ক নেতাদের একটা সমালোচক, তাদের এক একজনের বয়স কত? লালকৃষ্ণ আদবানি 1927 সালের 8 নভেম্বর তার জন্ম এবং 2002 সালে তিনি যখন ডেপুটি প্রাইম মিনিস্টার হন
তখন তার বয়স ছিল ৭৫ বছর। 2014 সালে তিনি মনক্ষুণ্ণ হয়েছিলেন যখন তার গান্ধীনগর যে কেন্দ্র গুজরাটে লড়তে দেওয়া হয়নি। যাই হোক, তবু লড়েছেন 87 বছর বয়সে। এখন আদওয়ানিজির বয়স হচ্ছে 97 বছর। তারও কিন্তু একটা পদ রয়ে গেছে, সেই পদটার নাম হচ্ছে মার্গদর্শক। চরণ সিং, তাকে বামপন্থী বলবেন না দক্ষিণপন্থী বলবেন, যে যার নিজস্ব বিবেচনায় বলবেন। 1902 সালের 23শে ডিসেম্বর জন্ম এবং 1979 সালে 28শে জুলাই তিনি অল্প সময়ের জন্য কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন, অর্থাৎ তখন তার বয়স ছিল 77 বছর। দেবীলাল, আরেকজন উপপ্রধানমন্ত্রী, 75 বছর বয়সে তিনি উপপ্রধানমন্ত্রী হন। এইবারে দেখুন যে বামপন্থী আরও কিছু ভারতীয় নেতা আছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে যাওয়ার আগে এইটা একটু ভারতীয় চ্যাপ্টারটা শেষ করে নিই। EMS নাম্বুদ্রিপাদ, প্রথম ভারতীয় মুখ্যমন্ত্রী যিনি বামপন্থী ছিলেন। তার জন্ম 13 জুন 1909 সাল এবং 1957 সালে 48 বছর তিনি প্রথম মুখ্যমন্ত্রী হন। 48, বামপন্থী এবং 48। এবারে প্রত্যেককে ভেবে দেখতে হবে যে তারুণ্যের সঙ্গে এই 48টা সমানুপাতিক না 75, 78, 80 এরা সমানুপাতিক। জ্যোতি বসু 1914 সালে 8 জুলাই তার জন্ম এবং মুখ্যমন্ত্রী হন 1977 সালে, 63 বছর বয়স। এই জ্যোতি বসু সম্পর্কে বলা হচ্ছিল যে দেহত্যাগ না করলে তাদের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। তাই এইটা হচ্ছে ভারতীয় কিছু উদাহরণ। এবারে চলে যাওয়া যাক বিদেশে। রোনাল্ড রিগান, রিপাবলিকান প্রেসিডেন্ট, প্রথম যখন আমেরিকার রাষ্ট্রপতি হন তখন তার বয়স ছিল 69 বছর এবং তিনি যখন রি-ইলেক্টেড হন, পুনর্নির্বাচিত হন, তখন তার বয়স ছিল 73 বছর। তার যতক্ষণ মতো হু ডিক্লেয়ার করছে যে এই 70, 75 এরা সব হচ্ছে তরুণ, ততক্ষণ পর্যন্ত ইন রেট্রোস্পেক্ট রোনাল্ড রিগানকে কি ইয়ং বলা যায়? জো বাইডেন 78 বছর বয়সে 2021 সালের 20 জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন অ্যাট দি এজ অফ 78 এবং 82 বছর বয়সে তিনি সেই পদ থেকে বেরিয়ে আসবেন। এবং তার আগে যিনি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন তিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প 73 বছর বয়সে প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তারপরে এইবারে আবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ যখন করবেন তার বয়স হচ্ছে 78 বছর বয়স। এই 2024-এর যে আমেরিকার যে রাষ্ট্রপতি নির্বাচন, এই নির্বাচন হতে যাচ্ছিল একজন 82 বছর বয়সী বনাম একজন 78 বছর বয়সীর মধ্যে লড়াই। আমেরিকানদের মধ্যে একটা গ্যালাপ পোল করা হয়েছিল, মানে ওপিনিয়ন পোল। তাতে 67% লোকে বলেছেন যে দুজনেই বয়সে এতটাই নুবজ
যে তারা রাষ্ট্রপ্রধান হবার যোগ্য বলে অন্তত যারা এই গ্যালাপ পোলে অংশগ্রহণ করেছেন তারা কেউই মনে করেননি যে এরা রাষ্ট্রপ্রধানের পদের পক্ষে এই মুহূর্তে উপযুক্ত। কিন্তু শেষ পর্যন্ত কি হলো না, বাইডেন সত্যি বয়সের কারণে ডেমোক্র্যাটরা তাকে তার নিজের দল ডেমোক্র্যাটিক পার্টি তারা নিজেরই তাকে উইথড্র করে নেয় বা উইথড্র করতে বাধ্য করে। ফলে 59 বছর বয়সী কমলা হ্যারিস ময়দানে নামেন। লড়াইটা হয়ে গেল 59 বছর বয়সী কমলা হ্যারিস বনাম 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের। রেজাল্ট তো এখন সবাই জানেন। তাহলে যারা মনে করেন যে বয়সটা রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর, তারাই কিন্তু দেখুন আমেরিকাতে 20 বছর বয়সী 20 বছরের বেশি বয়সী 78 বছর বয়সের ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করলেন। এটা ব্যাখ্যা করার আগে আরো দুই একটা উদাহরণ একটু নিয়ে নিই। উইলিয়াম ইওয়ার্ড গ্ল্যাডস্টোন, ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী, তিনি হয়েছিলেন 77 বছর বয়সে। উইনস্টন চার্চিল 76 বছর বয়সে সেকেন্ড টার্মের জন্য প্রধানমন্ত্রী হন। আর ফ্রাঁকোয়েজ মিতারা 1916 সালে যার জন্ম, তিনি 65 সালে ফ্রান্সের রাষ্ট্রপতি হন এবং 95 সালে 79 বছর বয়সে তার সেই কর্মকাল শেষ হয়। তাহলে যে দক্ষিণপন্থীদের মধ্যে যে অতিরিক্ত বয়সী, বা আমি অতিরিক্ত না কি সেটা বলতে চাই না, কারণ এটা সাবজেক্টিভ ব্যাপার, কিন্তু মধ্য 70-এর ঊর্ধ্বের যে সমস্ত নেতারা ওয়ার্ল্ডের ইম্পর্ট্যান্ট স্টেটগুলোতে হেড অফ দি স্টেট হিসেবে ফাংশন করতে দেখা গেছে বা যাচ্ছে, সেখান থেকে একটা জিনিস ক্লিয়ার, যে এরা কিন্তু সবাই কনজারভেটিভ চিন্তা ভাবনা সম্পন্ন। অর্থাৎ কিনা ট্র্যাডিশনালিস্ট, যেমন চলছে তেমন চলুক। ইয়ংরা হয়তো অনেক ক্ষেত্রেই কিছুটা আবেগের বশীভূত হন, বা পরিবর্তনকে তারা যত সহজে গ্রহণ করেন, বয়স্করা পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করেন। এতদিন ধরে যা দেখে এসেছি সেটাই চলবে, এটাকেই বলে কনজারভেটিভ। মোরারজি দেশাই থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, এরা কেউই কিন্তু মোটেই লিবারাল বা উদারবাদী নন। এরা ট্র্যাডিশনকে টেনে নিয়ে চলেন। তুলনায় বামপন্থীদেরকে, ওই যে উইনস্টন চার্চিলের সেই কথা, those who are not communist before 30 are heartless। অর্থাৎ কিনা তারুণ্য এবং উদারতা, এই দুটো কোথায় যেন এক হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সিপিএম দল হয়তো সেই ব্যাপারটা বুঝতে পেরে তারা মনে করছেন যে স্পিরিট, সেটাকে ধরে রাখতে গেলে উপযুক্ত বয়সী নেতৃত্ব প্রয়োজন। আর বিশ্বের বিভিন্ন প্রান্তে যে গবেষণাগুলো হয়েছে তাতে দেখা গেছে যে বয়স যত বাড়ে তত তিনি কনজারভেটিজম
বা পলিটিক্যাল স্পেকট্রামে যেটাকে বলে রাইটিস্ট, সেই ঝোঁকটা কিন্তু বেড়ে যায়। ফলে অনেক বামপন্থী নেতা পরবর্তীকালে কিন্তু দক্ষিণপন্থী হয়ে গেছেন। এটা বয়সের সঙ্গে মানে এটা যে ফিজিওলজিক্যাল কোনো রিলেশন আছে কিনা সে ব্যাপারে মন্তব্য করার মতো অধিকার বা যোগ্যতা আমার নেই, কিন্তু যেটুকু আছে সেটা হচ্ছে পর্যবেক্ষণ। যে আজকে অনেক বামপন্থী নেতাকে দেখা যাচ্ছে বয়সের কারণে সরে যেতে হচ্ছে, কারণ তারা কিন্তু সেই পরিবর্তনের ব্যাপারগুলোকে মেনে নিতে পারেন না। আমেরিকার জনগণও কিন্তু এই ব্যাপারটা বেরোতে মানে তারা কিন্তু ট্রাম্পকে জিতিয়ে দিয়ে এটাই প্রমাণ করলেন যে রাষ্ট্রনায়কের বয়সটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়, যদি তার যে নীতি, প্রোগ্রাম, পলিসি সেগুলো যদি ঠিক থাকে এবং তিনি যদি শারীরিকভাবে, বয়স যাই হোক না কেন, তিনি যদি সক্ষম অবস্থায় থাকেন। ফলে বয়সের সঙ্গে এজ অ্যান্ড উইজডম, এই কোরিলেশন টানাটা কিন্তু সত্যিই কঠিন। তা না হলে 22 বছর বয়সীদের মাঠে নামিয়ে দিন, তারা সবাই জিতবে। এটা বলে জেরিয়াট্রিক উইজডম, অর্থাৎ বয়সোচিত, বয়সের কারণে যে উইজডমটা মানুষের মধ্যে সঞ্চিত হয়। কনফুসিয়াস বলেই গেছেন যে বয়স্ক ব্যক্তিকে তুমি কেন সম্মান করবে, তার কারণটা হচ্ছে তুমি যে সমস্ত সিচুয়েশন এখন ফেস করছো, তারা সেই সমস্ত সিচুয়েশন সাকসেসফুলি ফেস করে তারপরেই কিন্তু তারা তাদের এই পজিশনে এসেছেন। অনেক তরুণ নেতাই হয়তো ভেঙেও পড়তে পারেন, অথবা তারা হয়তো অপোজিশনকে চূর্ণও করতে পারেন, কিন্তু বয়স্ক ব্যক্তিদেরকে অগ্রাহ্য করা বা অমান্য করা অত সহজ নয়। ট্রাম্প, কনফুসিয়াস, এরা সবাই কিন্তু একই দিকে অঙ্গুলি নির্দেশ করছেন। এবারে বামপন্থীদের সমালোচনা যাই হোক না কেন, তারা যে তরুণ একটা ব্রিগেডের দিকে নজর দিচ্ছেন, তার একটা নিশ্চিত পরিণতি সম্ভবত এটা নয় যে তারা সাকসেসফুল হতে চলেছেন। In the final analysis, it is the policy, program and your performance, সেটাই কিন্তু জনগণের কাছে শেষ কথা। প্রতিবেদনটা এখানেই শেষ করছি। ভালো লাগলে দয়া করে কমেন্ট করে জানাবেন। নমস্কার।